Hapus में क्यों चल? Good. 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 मैंने स्पीड. मामाती. জায়গা জমি ভিটা মাটি নেই যে কারণে তার নতুন কোনো শত্রু হবে তাকে হত্যা করবে, এটি স্বাভাবিক। আমরা দেখছি নৌ পুলিশের সহজ ওনাকে 999 বার যখন ফেল করেছেন সাংবাদিকরা, এরপর উনি চেষ্টা ছাড়েন নাই, ওনাকে ধরছেন। তো স্যার আপনি কি 10,000 বারের মতো ফেল করতে চলেছেন? হ্যাঁ, সাংবাদিকগিরি ধরছে। উনি যখন ল্যাবে যাচ্ছে, বিজনেসের যে মেথড পদ্ধতি জেনে শুনে বুঝে আপনি এখানে আসছেন নাকি কেউ জোর করে আনছে? ভিক্ষুক আছে না আমাদের বুদ্ধ ধর্মের, এই যে আমাদের বৌদি একজন আছে, ওনাদের ভিক্ষুক আছে না? ভিক্ষু সব কাজ সম্পর্কে জানেন না, জানি বুঝে আসার পরে আমরা রেজাল্ট খারাপ হবে কেন? আপনি তো জেনে বুঝে আসছেন এখানে জাহাঙ্গীর স্যারের মতো এডিশনাল এমডি হওয়া যায়, এফএ থেকে এমডি হওয়া যায়। ওরা যারা এই ধর্মের করে, আমার এক ভাতিজা এক কাপড়ে বনে বানতে যেটা রাঙ্গামাটি যে বড় আছে সেখানে এখন কি বান্ত হিসেবে দায়িত্ব পালন করে। এটা হলো আমার যমুনা নদীর ছেলে। ওরা উনি কাজ করছে। জাহাঙ্গীর স্যারকে আমরা চিনি 2009 সাল থেকে, চট্টগ্রাম আসে কয় সাল থেকে? 9 থেকে এই পর্যন্ত ওনার কি ডে টু ডে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? তাহলে যদি কেউ পারে তাহলে আপনিও পারবেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। If anybody can do it, I can do it. নাকি? তো কিভাবে সফল হওয়া যায়? What is required for success? করলাম, আবার আমি রিপিট করলাম। এখন আপনারা ফেল করিতে চলেছেন? উনি বললেন না, আমি কখনোই ফেল করিনি। কখনো কিনা নিজের প্রতি বিশ্বাস রাখবেন কিনা, সফল না হওয়া পর্যন্ত লেগে থাকবেন কিনা, আপনার নিয়মিত ফিল্ড ওয়ার্ক, অফিস ওয়ার্ক, হোম ওয়ার্ক এগুলির মাধ্যমে আপনি ওই সময়টা কাজে লাগাবেন কিনা। ইনশাআল্লাহ চাকরি পাবেন না বাড়িতে পাবেন। তবে আমি চেয়ারম্যান হলে আপনাদের সাথে আছি, না হলেও আছি। তবে এবার চাকরিকে সুস্থ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমার চ্যালেঞ্জ। শুধু আপনারা আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ সুস্থ সুন্দর নির্বাচন। কাজের সাথে ওনার ব্যবসা বাণিজ্য পরিবার, যার কারণে আসলে উনি সময় দিতে পারে না। যদি উনি সময় দিতে পারত তাহলে চাকরিতে অনেক সমস্যা, অনেক সামাজিক সমস্যার সমাধান হয়ে যেত। যাই হোক, আপনাদেরকে আমি আশ্বস্ত করি যে ইনশাআল্লাহ আপনারা আগামী 21 তারিখে আমার মার্কা আনারসে ভোট দেন। উনি তো 10 বছর ছিলেন।
এই তো ভাই এই যে হ্যাঁ তোরা তুই কর তোরাই কর সুরিত কই সুরিত বাইরে দিকে দাও বিমল দাও দেখা যায় না সুরিতের মাথা দেখা যায় হ্যাঁ হিমল দাও চাপ দেওয়ার মনি ভাইয়া ভাইয়া চলমান তীব্র গরম এর পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম ভাইয়ের তত্ত্বাবধানে এবং ঢাকা ১৪ আসনের মাননীয় সাংসদ আলহাজ মাইনুল হোসেন স্যার নিখিল ভাইয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আজকে মাসব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মাসব্যাপী এই চলমান প্রক্রিয়ার একটি কার্যক্রম আজকে এই ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের যেসব স্থানে ফাঁকা জায়গাগুলো ছিল আমরা সেসব স্থানে আমরা যেন প্রত্যেকটি জায়গা আমরা যেন গাছ লাগিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য যেন আমরা রক্ষা করতে পারি। আমরা যেন এই তীব্র গরম থেকে দেশবাসীকে আল্লাহ যেন আমাদের এই দেশবাসীকে রক্ষা করেন। সবার কাছে সেই কামনাই থাকবে। আমরা প্রত্যেকে আমরা একটা কথা বিশ্বাস করি, আমাদের ছাত্রলীগে যত কর্মী আছে প্রত্যেকটা কর্মী যদি একটি দুটি করে যদি গাছ লাগায়, আমার মনে হয় না বাংলাদেশের এমন কোনো জায়গা বাকি থাকে যেখানে গাছের সংকট থাকে। এটা আমরা আর তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে মাসব্যাপী। যদি নির্দেশ আসে বছরব্যাপী সারা বছর চলমান থাকবে। আমরা চাই আমাদের দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, আল্লাহ আমাদের সহায় করুক। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই পারে ছিল। আমি আজকে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মানুষের সাথে আজকে এই সংগঠনের পূর্বের যে কমিটি ৫ জনের মধ্যে ৫ জন ছিল এবং তাকে দায়িত্ব দিলাম আহ্বান জানিয়ে। এখন সে আজকে যদি আমাদের সামনে পর্যালোচনা নিয়ে আসি। ধন্যবাদ। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, তো এদের উপস্থিতির সমন্বয়ে আমরা একটা আহ্বায়ক কমিটির পরিকল্পনা চিন্তা ভাবনা করেছি। এই লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠাতা সংগঠনের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরুখ ভাইকে আমরা আহ্বায়ক রাখতে চাচ্ছি। আপনারা কি একমত? একটা কারণ হচ্ছে আসলে আমাদের জেলাটা যে কাজগুলো রোডঘাট রাস্তাগুলো
এগুলি আসলে মানে অনেকটা ছোটো হওয়ার কারণে গাড়ি ঘোড়া অনেক যানবাহন বেশি থাকার কারণে জ্যামজট সৃষ্টি হয়। এবং বিশেষ করে যে আমাদের শহরে যে বাইপাস রাস্তার যে দরকার খুব প্রয়োজন, কিন্তু এই বাইপাসটা না থাকার কারণে আমাদের শহরে যে যানজটটা ট্রাফিক সামনে আছে, কিন্তু আসলে তারা থাকি লাভ কি? কিন্তু ঘটনা হলো এত যে যানবাহন, রাস্তা নাই, কিছু নাই, রাস্তা সরু জীবন পল্লের রাস্তা হওয়ার কথা, অথবা এখানে কোথা ঠিক থাকে না, এই কারণে এখানে যানজট হচ্ছে। এখানে কোনো লোক নাই, এখানে অটোওয়ালারাই মনে করো মানে কোনো আমাদের দ্বিতীয় ব্রাদ আমার মতো পালন করে। সামনে লাগলে বলেন আমার অভাব নাই তো। না 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 ওটা আছে দরকার নাই, ওর সাহেব দিতাম না। এটা তো ইয়া জমা থাকলো সামনে পরে আপনার প্লেট দেখি 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 তাকাও তাকাও সবাই তাকাও। জাকির ভাই হ্যাঁ আস্তে আস্তে জাকির ভাই আই জাকির ভাই বউ নাকি খাইতে বল। ওটাও দিকে রাখ। জি জি জাকির ভাই শেষ হয়ে গেছে। স্বাস্থ্যবান এটা বুঝা নাকি কয় সকাল লাগে আমার এদিকে কোনো হলে দেন না। তুমি কি আগে মিট ডলার করে ফালতু ব্যবস্থা এটা উঠে উঠে আমার খাবারটা নিতে বাঙালি এসেছে সময়, আবার ছিনিয়ে আনবো বিজয়। সুনাগরিকের পরিচয় দাও, সচেতন হয়ে দেশটা বাঁচাও। জেগে উঠো বাঙালি। আপনারা এই বিভক্ত হয়ে যায়, ভোটের পরে অনেক লোক বাইরের লোক কিছু সূত্র গ্রহণ করবে। কি করবে? এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, দোষ হবে আওয়ামী লীগের। কি বলেন? কাজেই আপনার এই পথ পরিহার করতে হবে। এই ভোট আসলে হিন্দু ভাটিয়া স্থানীয়, আমি তো একজন ভাটিয়া নাকি? আমি কি খালি ভাটিয়ার ভোটে চেয়ারম্যান হয়েছি বলেন? সকল নেতার ভোট নিয়ে আমিও চেয়ারম্যান হয়েছি। সেই ক্ষেত্রে আমার ভাটিয়ার ভাইয়েরা যারা আছে, আপনারা যোগ্য মানুষকে ভোট দেবেন। অযোগ্য মানুষকে যদি ভোট দেন আপনারা কষ্ট করবেন। যদি আপনাদের কোন এখানে ধর্ম নির্বিশেষে আমি কথা বলতেছি, অন্যান্য ধর্মের নেতৃবৃন্দ থাকতে পারে, যদি কোন সমস্যা আপনাদের যদি হয়, আপনারা হাসনাত জামান চৌধুরী দর্শককে ভোট দেবেন। যদি আপনাদের কোন সমস্যা হয় আপনারা আমাদেরকে ভোট দেবেন। এই স্বাধীন সরকারের লোক আছে। আপনারা
বিভক্ত করার একটা তারা চক্রান্তে লিপ্ত। আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারত উপমহাদেশকে প্রায় 200 বছর 190 বছর তারা শাসন করেছিল। তার শাসনের মূল ভিত্তি ছিল যে হিন্দু মুসলমান বিভক্ত করতে পারলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষকে, যেটা রামচন্দ্রের পূর্ণভূমি, যেটা শ্রীকৃষ্ণের পূর্ণভূমি, সেই পূর্ণভূমিকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর শাসন করার তারা সুযোগ পেয়েছিল শুধুমাত্র হিন্দু। ফারুক সাহেব দীর্ঘদিন জানেন যে দীর্ঘ 40 বছরের মতো এই বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প এলাকার স্বার্থে দেয়, কিন্তু আমার এটা দীর্ঘদিন আমি পরিচালনা করেছি এবং আমার জানা মতে বা আমি বুকে হাত দিয়ে বলতারি যে আমি কেউ থেকেও বিনিময়ে 10টা টাকা বা একটা চা কোনোদিনই আমি গ্রহণ করি, যদিও খাই অন্য সময় যে এইটা দিলে দেওয়ার বিনিময়ে এখন আপনি খাওয়ান হয়তো পাওয়ার জন্য, কিন্তু আমি ওই ধরনের কাজ করি না। এখন যেহেতু উনি এই দেশের ছেলে বিধায় আমরা এই দেশের জন্য উনি একটা নেয়ামত স্বরূপ আল্লাহ দান করছে। আর পর্যায়ক্রমে আমরা তো এট এ টাইমে 3 বছর গরু দিছি, যারা গরু পাইছেন চেষ্টা করছি যাতে আমার জানা মতে গরুওয়ালা করে আমরা দেই নাই। আস্তে আস্তে ধরেন আমরা 10,000 লোকের দেওয়ার দরকার, আমি দিন 500, তাইলে তো সবাই আর পাইব না। তাই ধৈর্য ধরতে হইব, আল্লাহর কাছেও বলতে হইব। আর আরেকটা কথা আমি বলি যে যারা এই আজকে ব্যান পাইছেন সবাই মনে হয় মুসলমান নাকি? হিন্দুরে তো আমি দেই নেই, তাহলে মুসলমান হইলে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া ফারুক সাহেব, তার পরিবার, তার বাপ মা, তার মা মারা গেছে, সবার জন্য দোয়া করিয়েন যে আরো বেশি বেশি দেয়। আজকে আপনি পাইছেন, যে পায় নাই হ্যাঁ আগামীতে পাওয়ার জন্য আমরা চেষ্টা করুন, বুঝছেন? ঠিক আছে, যাক সমস্যা নেই। পলাশবাড়ির সহ তুলতে আছে। পলাশবাড়ি গাড়ি কোনটা? আপনাদেরকে বিদায় দিন। আরেকটা কথা হইলো, যারা এই ব্যান পেয়েছেন, আমরা কিন্তু এখান থেকে হিজলা উপজেলা চত্বর হইয়া বিভিন্ন পেশাজীবীর মানুষের মাঝে যদি তার সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আমাদের এই উত্তর বরিশালের সকল মানুষের প্রিয় ব্যক্তিত্ব। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা এই জন্য বিশেষ করে এই মহান ব্যক্তি যিনি তার অর্থকে দেখেন, মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সাহায্য সহযোগিতা করে, নিজে আসে মোবাইলে বলেছে যে তুমি কাজী সাহেব তোমরাই দিয়ে দাও, এখানে আমাদের আসার প্রয়োজন নেই। আমার উদ্দেশ্য হলো যাতে করে সঠিক মানুষ তার সাহায্যের বড় ভাই জনাব আলহাজ আব্দুল কাদের ফারুক সাহেব, তার জন্য তারও বয়স হয়েছে, তার জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমাদের হিজলা বিভিন্ন হ্যাঁ কি ব্যান দিলে কি করবো, মাথায় করে আটবো যে ব্যান চালাইতে আপনি যে নিচে না আত্মপ্লা বেশি আলাদা 60,000 টাকা জিনিস ট্যাক্সেন 15,000 টাকা এমনি ওমনে টাকা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যান ধরে রাখা কাট দিয়া। আচ্ছা যাক, চালাইবা ব্যান সন্ধ্যার পর থাকবো লাগে আমি। ওই বাবা তো থাকতাম সত্যি আর বাবা গাড়ি সামনেই তো আছে তো বাবা দিয়ে গিয়ে সিরিয়ালে থাকা 3 নম্বর সাইড যাও সিরিয়ালে থাকা 4 নম্বর। হ্যাঁ মামা ছেড়ে দে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন গাজী, বাড়ি ফকিরাবাদ। যা আমরা দীর্ঘদিনে আজকে
7 বছর করেছি আমি বাড়ি করেছি। আমাদের পথের খুব কষ্ট, যে এরও বাড়ি ঘরতে যাওয়া আসা অনেক ঝামেলা ছিল। এখন চেয়ারম্যান সাহেব আমাদের জন্য একটা রাস্তা কোনো একটা পথ করতেছে, এতে চেয়ারম্যান সাহেব অনেকে ধন্যবাদ। আপনাদের কাছে এটুকুন দাবি আমার পথটা যেন সুস্থভাবে সুন্দর একটা পথ হয়, এটুকুন দাবি। আমাদের 6 থেকে 700 ফ্যামিলি ফকিরাবাদে এমনি যাওয়া আসা পানি আনা। আমরা আছি 8-9 ঘর আছি, নতুন বাড়ি ঘর করেছি। আর আগে এমনি 600-700 ফ্যামিলি যাওয়া আসা করে এখানে। সব মিলিয়ে আপনারা খুশি চেয়ারম্যান সাহেবের করে? আমরা খুশি, খুশি। ধন্যবাদ আপনাকে। পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ গাউসুল করিম সর্দার। পরিষদের দক্ষিণ পাশ দিয়ে যে ঘাট জায়গা আছে, সেই ঘাট জায়গা দিয়ে আমরা সরকারি রাস্তা, যেহেতু 50-60টা বাড়ি আছে, তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। তারা সবসময় কবরখানার উপর দিয়ে চলাফেরা করে। সেই কারণে যাতে কবরখানার পবিত্রতা রক্ষা হয়, উন্নয়ন পরিষদে সুরক্ষিত হয়, সেই কারণে এই রাস্তাটা তৈরি করে দিলে এলাকার লোকজন খুবই উপকৃত হবে। আর ঊর্ধ্বতন মহলের কাছে আমার দাবি, এই রাস্তার জন্য ভবিষ্যতে পাকার ব্যবস্থা হয়, ইট সোলিং হয়, যাতে লোকজন চলাচলের সুবিধা হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিএম আব্দুল সালাম, চেয়ারম্যান 10 নং গলিখালি ইউনিয়ন পরিষদ। আমি আমার ইউনিয়নের পিছনে যে কবরস্থান, এই কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য একেবারে আমার ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে যে খাস জমিটা আছে, এই খাস জমির উপর দিয়ে এই 40-50টি ফ্যামিলির যাতায়াতের জন্য একেবারে স্থায়ী ব্যবস্থা করার জন্য আমি এখানে কাজ করছে। কর্মসূচির লোকজন হয়তো 3-4 দিনের ভিতরে কাজটা শেষ হবে। এই কাজটি শেষ হলে এই লোকজনের চলাচলের একটা সুন্দর ব্যবস্থা হবে এবং এই কবরখানার পবিত্রতা রক্ষা এবং ইউনিয়ন পরিষদের সুরক্ষার জন্য এই চলাচল পথটি করে দিলে এই কবরখানার পবিত্রতা রক্ষা হবে এবং ইউনিয়ন পরিষদ সুরক্ষা হবে। এই জন্য আমি এই রাস্তাটা শুরু করেছি এবং 3-4 দিনের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। এখানে যারা বাড়ি করেছে আজকে অনেক বছর, এরা যাতায়াত করতো এই কবরখানার প্রায় 10-15 বছর ধরে, এক যুগেরও অধিক কবরখানার উপর দিয়ে চলাচল করতো। জি জি, সুন্দর রাস্তা না থাকার কারণে কবরখানার উপর দিয়ে গরু ছাগল মানুষজন যে এটা পবিত্রতা খণ্ডন হচ্ছিল, খারাপ হচ্ছিল। এই জন্য আমি নিজের আমাদের ইউনিয়ন পরিষদ সহ আমরা আপনি ইউপি পরিষদ বর্গদের নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এখানে 10-12টা লোক কাজ করতেছে, মজুরি দিন পাইতেছে, ঠিক আছে? ওরাও বাঁচতেছে, আমরাও বাঁচতেছি, এইটাই লাভ। মরছে তো এখন লাভ নাই, লস। মাটি তো 2 জন মারি গেছে, এখন মরুচ যে হারে পাকছে, এখন যদি শুট করা যায় তাই টাকা হবে। আর কাছাকাছি কিন্তু পর্তা করবে না, লস। তাতে খরচের পয়সা মোট 36,000 টাকা, এই সারে সুরি। হ্যাঁ, ওষুধে এই এই তো এখন মরচের আবাদ করছি। অত যে খরাটা গেল, এই খরাতে তো মরচের আকাল শেষ বা ভালো হয় নাই। যা ফলছে একবারে ফলছে, 2-3বার ফলে নাই। এখন ফলার চেষ্টা করেছি, আকাশে যদি বৃষ্টি হয় তাহলে হয়তো ফলবে, না হলে তো নাই। আগে যে বাজার ছিল 10 টাকা 12 টাকা কেজি, আর হয়তো এখন দাম বেশি, তো ফলন নেই গাছে।
শুরু করি। আমার এলাকার অনেকেই আমাকে কটূক্তি করতে থাকে, এটা কোনোদিন এই আমাদের মাটিতে হবে না, এটা হওয়া অসম্ভব। পরবর্তীতে যখন আমি চাষটা করলাম, করার পরে যখন ফল হয়েছে, এখন এই ফল দেখতে যে লোকগুলো একসময় বলেছিল এই মাটিতে এই চাষ হওয়া সম্ভব না, সেই লোকগুলো এখন বারবার দেখতে আসছে এবং তারা বলতেছে যে আমাকে চারা দিও, আমি চাষটা করব। তো আমি আশা করতেছি এই বিপ্লব ঘটবে এবং এর আমার অঞ্চলে প্রত্যেকটা জমিতে এই বাগান বলতে যে জায়গা, বাগানের মধ্যে শুধু বাগান না, বাগানের ভিতরে অবশ্যই সবাই আমরা এই আনারস চাষ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মালটা এখন হবে না, তবে হচ্ছে চায়না লেবুর কোনো রোগ নেই কেন। আপনার এই মাটিতে তো রস বেশি মনে হচ্ছে। মূলত এই চাষটা যে মধুপুর অঞ্চলে হয় ওনারা শাওয়ার বলে থাকে। এই চারাটা আপনার লাগাইলে 1 বছরের মধ্যে আপনি পরিপক্ক ফল পেয়ে যাবেন। আর যদি এটা লাগালেও কিন্তু ফল আসবে গাছে, এটা লাগালে আপনার 2 বছর টাইম লাগবে। এই যে মধুপুরের থেকে আমার কৃষি অফিসার 220 পিস এই জাতীয় চারা আমাকে দিছিল, সরোয়ার্দি স্যার, উনি আমাকে সহযোগিতা করে এবং উদ্বুদ্ধ করে আমাকে এই বাগান ফল চাষিতে আমাকে উদ্বুদ্ধ করেছেন। এসে মূল বিষয়। থেকে আমরা কিন্তু 2টা গাছ লাগাইছিলাম। লাগানোর পরে দেখা গেল কিছু 1 বছর পরে হঠাৎ গাছে দেখছি গাছের মধ্যে থেকে একটা ফুল জাতীয় দেখা যাচ্ছে। আচ্ছা, তখন আমি আমার এক বন্ধু, ওনার নাম কুতুবুদ্দিন, ওনারে বললাম, ভাই দেখুন তো এই মনে হচ্ছে এর মধ্যে এখানে একটা ফুল আসছে। ও বলছে আচ্ছা দেখা যাক কী হয়। কিছুদিন পরে দেখছি এই ফুলটাই ফল মূলত। তখন ফল রূপে যখন ভাসে আসলো, তখন আমাদের একটা আত্মবিশ্বাস এসে গেল যে এই মাটিতে আনারস করা সম্ভব। তখন আমি এই বাণিজ্যিকভাবে চাষটা মোটামুটি অল্প দিয়ে শুরু করেছি। এতে দেখা যাচ্ছে গত বছর আমার 17টা ফল হয়েছিল। তো বাজারের তুলনায় আমার ফলটা অনেক বেশি মিষ্টি, যেহেতু আমার এই ফলটা ন্যাচারাল, এখানে কোনো কীটনাশক বা আপনার আছে যে ফলটা পাকানোর জন্য যে মেডিসিন, আমি কিন্তু এই মেডিসিনটা প্রয়োগ করি না। আমি গাছে একদম সম্পূর্ণরূপে হলুদ হয়ে যখন গাছের এই ফলের গায়ে 2-1টা পিঁপড়ি দেখা যায়, এই পিঁপড়িতে রস খেতে থাকে, তখন আমি দেখলাম ফলটা পরিপূর্ণ পেকে গেছে। তখন আমি ফলটা উঠায়ে কেটে দেখছি বাজারের আনারসের তুলনায় আমার আনারসটা রসালো এবং অধিক মিষ্টি। তখন আমার এই চাহিদাটা এবং আমার স্বপ্নটা আরও বেড়ে গেল। তখন আমি এবছরে প্রায় 500 গাছ লাগাইছি। 500 গাছ থেকে আপনারা তো দেখছেন যে প্রায় 200-র অধিক ফল আল্লাহ পাক এবার দিয়েছে। আমি আশা করছি আমার প্রসাদটা আরও দিন দিন আমি বাড়ানোর চেষ্টা করতেছি, নাকের বসে করি। তারপরে তখন দেখতেছি যে না আমার এখানে হবে ফলটা, তখনই আমি কিন্তু এটি বাণিজ্যিকভাবে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, কেউ যদি কোনো চারা নিতে চায় আপনার কাছ থেকে, তাহলে কি সে চারা নিতে পারবে? চারা নিতে পারবে, কিন্তু বর্তমান আমি মনে করতেছি আমারটা আগে কাভার করে নিই। আমার 5 বিঘা ফলের বাগান, আমি 5 বিঘে জমিতেই স্বপ্ন দেখেছি যে আমি আনারস আগে করে নেব, তারপরে আমি চারা দেওয়ার চিন্তা করতেছি। এ বিষয়ে আপনি কৃষি অফিসারের কাছ থেকে আর আপনি কি মনে করেন যে এর থেকে যদি আমি আরো সহযোগিতা পাই, তাহলে হয়তো আরো কিছু কৃষিতে এভাবে বিপ্লব ঘটাতে পারবে? তো অবশ্যই, আমি তো মনে করি যদি কৃষি বিভাগ আমাকে সহযোগিতা করে, তাহলে আমি কৃষিতে এই আনারস চাষে আমি বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখি। করব। আর এই আমার এই বিষয়টা দেখে কৃষি বিভাগ তাকে
1 বস্তা চারা আপনার এই ইয়ের থেকে কৃষি অফিস থেকে আমাকে 1 বস্তা চারা এনে দিয়েছে। যাক সব মিলিয়ে আমি কৃষকদের কাছ থেকে কৃষি অফিসারদের কাছ থেকে একটু সহযোগিতা পেয়ে থাকি, ওনারাও আমাকে সাজেশন দিয়ে থাকে। তো আমি এখন বর্তমান এই পরিস্থিতিতে আছি। আমার জানারও বাইরে ছিল, মূলত শখের বসে করার পরেই আবাদটা দেখছি যে ভালো হচ্ছে, তারপরে আমি আবাদ এই কাজটা শুরু করেছি। তো মনে হচ্ছে আমার এই এখন যদি আমি 2 লাইন করে আবাদটা করি তাহলে আমার চাষটা আরো ভালো হবে, আমি সে আশা করি। অর্থাৎ বলা যায় যে চুয়াডাঙ্গা জেলাতে আমি প্রথম, হ্যাঁ, আনারস চাষে আপনি আমি প্রথম। জি আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের হামদারদোলা নামক স্থানে। আপনারা আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মরিচের বাগান। আপনারা জানেন যে মরিচ চাষের মধ্যে সর্বোচ্চ সব থেকে বেশি মরিচ চাষ হয় উত্তরাঞ্চলে এই নীলফামারী জেলাতে, আর সবচেয়ে থেকে বেশি মরিচ বিক্রি হয় নীলফামারী জেলার পাগলির নামক স্থানে, যেখানে বলা হয় পাগলির বাজার। সেখানে কিন্তু দেশের সব থেকে প্রধান মরিচের বাজার বলা হয় সেই স্থানটিকে। তো দর্শক, আমরা এই বিষয়ে কিন্তু কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম মরিচের চাষ বিষয় নিয়ে এবং দরদাম নিয়ে। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা জানিয়েছেন যে এবছর তারা মরিচ চাষ করে অনেক লস করে ফেলেছে, কারণ অসময়ে বৃষ্টি এবং তীব্র খরার কারণে কিন্তু তাদের মরিচের গাছগুলো সেরকমভাবে বেড়ে উঠতে পারে নাই। যে সময় মরিচের গাছে ফুল ধরে সে সময় কিন্তু ফুল ধরতে পারেনি, কারণ তীব্র তাপ প্রবাহের কারণে সে সময় মরিচের গাছের ফুলগুলো ঝরে গেছে, এই কারণে মরিচ ধরতে পারেনি। তো দর্শক, আমরা কিন্তু বিষয়ে কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তারা এবার মরিচ চাষ করে ব্যাপক লস খেয়েছে, কারণ তারা যে আশা করেছিল মরিচের দাম 20 থেকে 30 টাকা করে কেজি পাবে, সেক্ষেত্রে তারা পাচ্ছে 10 থেকে 15 টাকা করে কেজি, তাতে তারা প্রচণ্ড লস খেয়েছে। তো দর্শক, এই বিষয়ে কিন্তু আমরা জেলা কৃষি কর্মকর্তা জনাব আতিক আহমেদের সাথে কথা বলেছিলাম যে এবছর নীলফামারী জেলা কত হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে এবং গত বছর কত হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছিল। তা তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, যে তিনি জানিয়েছেন এবছর জেলায় 397 হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে, তা গত বছরের তুলনায় সামান্য কিছু বেশি। তো দর্শক, এই ছিল আমার কাছে নীলফামারীর মরিচের বাড়ি থেকে সর্বশেষ খবর।